হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসটি দারুণ ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে সেকেন্ড সামেটিভ পরীক্ষা, যেটা জুলাই মাসের শেষের দিকে, কিছু কিছু স্কুলে অগাস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যে শুরু হতে চলেছে। সেই সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য আমরা পরিবেশ বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের সাজেশন আলোচনা করব। তোমরা জানো যে আমরা প্রত্যেকটা টার্মের আগে সাজেশন প্রোভাইড করি। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, আগে গত বছর থেকে বা তার আগের বছর থেকে ক্লাসগুলো দেখছো, তোমরা জানো যে আমরা এর আগে ফার্স্ট সামেটিভের বা গত বছরে যে সাজেশনগুলো প্রোভাইড করেছিলাম, অনেক স্কুলে তোমরা কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের স্কুলে যে প্রশ্নপত্র হয়েছিল এবং আমি যা সাজেশন দিয়েছিলাম 100%ই তোমরা কিন্তু কমন পেয়ে গেছো। এবং টেলিগ্রাম গ্রুপে বলো, অনেক ভিডিওতে তোমরা কমেন্ট সেকশনে জানিয়েছো, হোয়াটসঅ্যাপে জানিয়েছো যে তোমরা ফার্স্ট হয়েছো, সেকেন্ড হয়েছো। সেগুলো শুনে কিন্তু আমাদের অনেকটা ভালো লেগেছে। এবার দেখো, এবার একটু চেঞ্জেস হয়েছে তোমাদের ক্লাস 8-এ সেকেন্ড সামেটিভ। এবার তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং চ্যাপ্টারের নাম্বার সংখ্যা বেড়ে গেছে। এবার তোমাদের মোট 5টা চ্যাপ্টার থেকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10 নম্বর অর্থাৎ 50 নম্বরের প্রশ্নপত্র হবে। তাহলে সাজেশনটা আমরা দেখবো আজকে। প্রত্যেকটা সাজেশনের প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট। বিভিন্ন স্কুলের প্রশ্নে আমরা যেগুলো দেখতে পাই, বিগত বেশ কয়েকটা বছর ধরে যে সমস্ত প্রশ্নপত্রগুলো আমরা দেখেছি, প্রশ্নবিচিত্রাতেও যে সমস্ত প্রশ্নগুলো সাধারণত দেখি, শুধু এই বছর নয়, দীর্ঘ 500 বছর ধরে যে সমস্ত প্রশ্নগুলো সাধারণত দেখি, যে প্রশ্নগুলো এবার আসার মতো সেগুলো আমরা সাজেশনে রেখেছি। তাই প্রত্যেকটা প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মার্ক করে নেবে। এবং তার পাশাপাশি যারা খুব ভালো মতোভাবে প্রিপারেশান নিতে পারোনি, বা যারা ভাবছো যে 50-এর মধ্যে আমার মোটামুটি 30 পেলে হয়ে যাবে, তাদের জন্য, যারা ঠিকমতো প্রিপারেশন নাওনি, তারাও যেন অ্যাটলিস্ট 30 নম্বর পেতে পারে, তাদের কথা ভেবে কিছু কিছু প্রশ্ন আমি স্টার মার্ক বা ডাবল স্টার দিয়ে দেবো। তোমরা চেষ্টা করবে সেই প্রশ্নগুলো একদম খুব সুন্দর করে রেডি করে যাওয়ার। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আমাদের প্রথম চ্যাপ্টার তাপ চ্যাপ্টার থেকে 10 নম্বর। প্রথম প্রশ্ন, বাষ্পায়ন কাকে বলে? বাষ্পায়নের হার কি কি বিষয়ের উপর নির্ভর করে? দারুণ ইম্পর্টেন্ট, এইটা কিন্তু স্টার মার্ক দেবে। নেক্সট, থার্মোফ্লাস্ক আবিষ্কারকরণের কার্যনীতি। এই কার্যনীতি নানা রকমভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। এই কার্যনীতিটা স্টার মার্ক দেবে। তোমাকে হয়তো বলবে যে থার্মোফ্লাস্কের মধ্যে কিভাবে পরিচলন বা তাপের বিকিরণ পদ্ধতি বন্ধ করা হয়, ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে কার্যনীতিটা করলে তুমি যে কোনো প্রশ্ন, যে থার্মোফ্লাস্কের মধ্যে কিভাবে পরিচলন বন্ধ করা হয় বা পরিবহন বন্ধ করা হয় বা বিকিরণ পদ্ধতিকে প্রতিরোধ করা হয়, তাহলে সেটাও কিন্তু কার্যনীতি যারা পড়বে তারা আনসারটা করতে পারবে। নেক্সট, লিনতাপ কাকে বলে? সংজ্ঞাটা দেখে নিও। এবং জল যখন বরফে পরিণত হয় তখন আয়তনে বাড়ে, এর একটা সুবিধা এবং অসুবিধা লেখো। একটা করে অবশ্যই করবে, এটাও তোমরা ডাবল স্টার দেবে। নেক্সট কোশ্চেন যাবো, ক্যালোরির সংজ্ঞা দাও, গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এটাও তোমাদের স্টার মার্ক দিতে হবে। কেমন? এটাও তোমাদের স্টার মার্ক দিতে হবে। তাপ চ্যাপ্টার থেকে এমনিতেই দেখো আমি বড় প্রশ্ন 3 মার্কসের টোটাল 5টা দিয়েছি, তাহলে এখান থেকে আলাদা করে আর সাজেশন করতে যাবে না। কেমন? ক্যালোরির সংজ্ঞা টেক্সট বুকের মধ্যে পেয়ে যাবে। গলনাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে এটা তোমরা করবে ভালো রকমভাবে। নেক্সট, পার্থক্য পরিবহন পরিচালন বিকিরণ। 2 নম্বরের পার্থক্য দিতে পারে, 3 নম্বরের পার্থক্য দিতে পারে, শুধু পরিবহন এবং পরিচালনের মধ্যে পার্থক্য দিতে পারে। ওকে, নেক্সট 2 মার্কসের আমরা দেখে নেব কী কী প্রশ্ন আছে। ফার্স্ট কোশ্চেন, বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে? হিমমিশ্রটা স্টার মার্ক দেবে। হিমমিশ্র কাকে বলে, এর ব্যবহার। পার্থক্য দেখো, এটাও স্টার মার্ক দিতে হবে। বাষ্পায়ন স্ফুটন কাকে বলে? স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সেকদর বোতলে তরল হিসাবে গরম জল ব্যবহার করা হয় কেন? নেক্সট 6 নম্বর প্রশ্ন, স্টার মার্ক দেবে। এখানে বলছে যে বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? বা এরকমও দিতে পারে, জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? অলরেডি ক্লাস 7-এও তোমরা এটা পড়ে এসছো। কিছু কিছু স্কুলে দেখবে, দেখো সব প্রশ্ন কিন্তু টাফ করা হয় না, তাই না? কিছু কিছু প্রশ্ন সহজও করা হয়, তখন এরকম প্রশ্ন দিতে পারে। এরপরে শিশির কিভাবে সৃষ্টি হয়? সন্ধ্যাবেলায় শিশির পড়ে না, অথচ গভীর রাতে শিশির পড়ে কেন? ইগলু, এটা স্টার মার্ক দেবে। ইগলু কি এবং এটা বরফ দিয়ে তৈরি হয় কেন? শীতকালে হাতি গায়ে ধুলো মাখে কেন? শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন? এই 3টে প্রশ্ন স্টার মার্ক দেবে। এরপর নেক্সট, পরিবহন পদ্ধতি কাকে বলে? পরিচলন স্রোত, এই সংজ্ঞাটা দেয়। পরিচলন স্রোত কি, এটা একটু বেশি ভালো করে করবে। গাণিতিক প্রশ্নের মধ্যে আমি এই জিনিসটা উত্তরগুলো ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, হয়তো বললো যে 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত বাড়ানো যাবে? জলের ভর হচ্ছে 5 গ্রাম। আপেক্ষিক তাপ জলের তোমরা জানো 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এবার
আমাদের সূত্র হচ্ছে এইচ হচ্ছে এম এস ডেল্টা টি, মানে ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পরিবর্তন। এবার এখানে কত উষ্ণতা বাড়ানো হবে, তাহলে ডেল্টা টি উষ্ণতার পরিবর্তন মানে উষ্ণতা বৃদ্ধি বার করতে হবে। তাহলে ডেল্টা টি মানে কি, দেখো আমি এখানে পাশে লিখে দিয়েছি, এম এসটা নিচে চলে যাবে, তাহলে এইচকে এম এস দিয়ে ভাগ করব। এইচ তাপ কত 100, তাকে এম মানে 5 গ্রাম 5 দিয়ে ভাগ করব, এস মানে হচ্ছে দেখো আপেক্ষিক তাপ সেটা 1, তাহলে 5 কে 5 হয়, 100কে 5 দিয়ে ভাগ করবে হয়ে যাবে 20, তার মানে 20 ডিগ্রি সেলসিয়াস। এরকম প্রশ্ন তোমরা প্রশ্নবিচিত্রায় পেয়েছো। আমাদের প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের সব সেটের আনসার আমরা করে দিয়েছি এবং প্রশ্নবিচিত্রার সলভ করাকালীন প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি। যারা দেখোনি, প্রশ্নবিচিত্রার প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, অবশ্যই প্রশ্নবিচিত্রার ক্লাসগুলি দেখে নিও। তাহলে 3200 ক্যালোরি তাপ দিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কত গ্রাম বরফকে আমরা জলে পরিণত করতে পারবো। আমরা বরফ গলনের তাপ জানি 80 ক্যালোরি পার গ্রাম, মানে 1 গ্রাম বরফকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত করব, সেখানে 80 ক্যালোরি তাপ লাগে। তাহলে 1 গ্রাম বরফকে গলাতে যদি 80 ক্যালোরি তাপ লাগে, ঘুরিয়ে বলতে পারবো 80 ক্যালোরি তাপ দিয়ে 1 গ্রাম বরফ গলানো যায়। তাহলে 3200 ক্যালোরি দিয়ে কত বরফ গলানো যাবে, তাহলে 32কে 80 দিয়ে ভাগ করবো। যদি তোমাকে বললো যে একটা খাতার দাম 80 টাকা, তাহলে 3200 টাকায় কটা খাতা কিনতে পারবে, তাহলে 3200কে 80 দিয়ে ভাগ করি, তাই না? তাহলে এখানেও তাই, 80 ক্যালোরি দিয়ে 1 গ্রাম বরফ গলানো যায়, তাহলে 3200 দিয়ে কত, 3200কে 80 দিয়ে ভাগ করবে হয়ে যাবে 40, তাহলে 40 গ্রাম। নেক্সট, মানে এখানে ডেটা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু প্যাটার্ন আমি 3টে প্যাটার্নের অঙ্ক দিয়েছি, এরকম প্যাটার্নেই প্রশ্ন আসে। যেমন দেখো এখানে এই প্রশ্নটা প্রশ্নবিচিত্রায় অন্য ডেটা দিয়ে মানে অন্য সংখ্যা দিয়েছে, সংখ্যা বসে প্রশ্নটা দিয়েছে। কেমন দেবে, তোমাকে একটা বিশেষ উষ্ণতার কোনো বস্তু বলতে পারে, জল বলতে পারে কেমন, এবং বিশেষ ভরে, এখানে 50 গ্রাম এবং 80 ডিগ্রি। আর একটা জল বলবে হয়তো 20 ডিগ্রি সেলসিয়াসের আর 40 গ্রাম, নিয়ে দুটোকে মেশানো হলো, তাহলে আলাদা আলাদা ভরের আর আলাদা আলাদা উষ্ণতার দুটো বস্তুকে মেশানো হলো, নিয়ে বলবে যে ফাইনাল উষ্ণতা কী হবে। যে হয়তো বলে তোমাকে যে 90 ডিগ্রি উষ্ণতার জল 100 গ্রাম জল আর 30 ডিগ্রি উষ্ণতার 200 গ্রাম জল মেশানো হলো, তাদের অন্তিম উষ্ণতা কত হবে। তখন তুমি কি করবে, বেশি উষ্ণতার জল কি হবে, সবসময় তাপ ছাড়বে, আর কম উষ্ণতার বস্তু বলো বা কম উষ্ণতার জল সেটা তাপ নেবে, গ্রহণ করবে। তাহলে এখানে দেখো যেটা 80 ডিগ্রি সেটা বেশি আর 20 ডিগ্রিটা কম, তাহলে যার বেশি উষ্ণতা সে তাপ ছাড়বে, তাহলে বর্জিত তাপের সূত্র একই, এম এস টি। তাহলে এম হচ্ছে এখানে 50 গ্রাম, যেহেতু 50 গ্রাম বলেছে, এস হচ্ছে এখানে কত, এখানে আপেক্ষিক তাপ বলেছে 0.1, জল হলে শুধু 1 হবে, যদি জল বলে তাহলে শুধু 1 হবে, এখানে জল বলেনি অন্য বস্তু বলেছে, পরীক্ষায় জল বললে তোমরা 1 বসাবে, এই জায়গাতে 1 বসাবে, কেমন। আর যদি কোনো মান বলে দেয় 0.2 0.1 0.5 তাহলে সেটাই বসাবে এখানে, ওকে। আর জল বললে বলে দেবে না হয়তো, সেটা মনে রাখবে, জলের আপেক্ষিক তাপ 1। এবার উষ্ণতা কমবে, উষ্ণতা কমে কত হবে, আমি ধরে নিয়েছি উষ্ণতা কমে হবে টি ডিগ্রি সেলসিয়াস। ধরো 80 ডিগ্রি তাপ জল ছিল, আমি কমে বললাম কত হবে, কমে হয়তো আমি বললাম সেটা কমে 30 হবে, তাহলে কত কমলো, তাহলে তুমি 80 থেকে 30 বিয়োগ করবে, তাই না? এবার তুমি তো এখানে কত উষ্ণতা আসবে সেটা জানো না, সেটা তো বের করতে হবে। তাহলে আমরা কি করব, 80 বিয়োগ 30 তো করতে পারছি না, 80 বিয়োগ টি লিখছি, যে টি উষ্ণতায় আসবে, তাহলে এই তাপটা বর্জন করবে। আর 40 গ্রামের যেটা 20 ডিগ্রির জল সেটা কি করবে, তাপ গ্রহণ করবে, সেখানেও সূত্র এম এস টি। এম এখানে দেখো 40 গ্রাম, এই যে 40 গ্রাম, এস হচ্ছে এখানে জল, জলের মধ্যে দিয়েছে তাই জন্য আপেক্ষিক তাপ 1, আর টি কি হবে, ও ধরো ওর 10 ডিগ্রি উষ্ণতা, সে যাবে 30-এ, তাহলে 30 থেকে 10 বিয়োগ করতে হবে, তাহলে এখানে টি থেকে 20 বাদ দিলাম আমরা, যেহেতু টি উষ্ণতা আমার হবে। এবার ক্যালোরিমিটারে কি বলে, ক্যালোরিমিটারে বলে যে গৃহীত তাপ আর বর্জিত তাপ দুটোই সমান, তাহলে বর্জিত তাপ আর গৃহীত তাপ দুটো সমান হবে, তাহলে বাঁ দিকের সঙ্গে ডান দিকটা সমান এরকমভাবে লিখবো। লেখার পরে এবার আমরা হিসেব করব, আর কিছুই নয়, এখানে ক্যালকুলেশন কী হবে, এখানে 50-এর সঙ্গে 0.1 গুণ করলে 5 হয়, আর এটা 80 বিয়োগ টি, এটা লিখলাম। এইদিকে দেখো 40-এর সঙ্গে 1 গুণ করলে 40, আর তার সঙ্গে টি মাইনাস 20, ওকে। 5 8 40, তাহলে এটা 400 হয়, 5-এর সঙ্গে টি গুণ মানে 5টি, 40-এর সঙ্গে টি গুণ 40টি, 40-এর সঙ্গে 20 গুণ করলে 800। এবার এই 5টি এইদিকে নিয়ে আসো, তাহলে যোগ হবে, তাহলে 40টি আর 5টি হয়ে যাচ্ছে 45টি, মাইনাস 800 এইদিকে নিয়ে আসো, তাহলে 400 আর 800 হয়ে যাচ্ছে 1200। তাহলে 45টি যদি 1200 হয় তাহলে শুধু টি কত হবে, 1200কে 45 দিয়ে ভাগ করবে,
এবার কাটাকাটি করে দেখো এখানে আনসার আসবে 26.67 ডিগ্রি সেলসিয়াস। ওকে, নেক্সট রাসায়নিক বিক্রিয়া। দেখো আমি গাণিতিক প্রশ্নের উত্তরগুলো বলে দিলাম, অনেক ক্ষেত্রে সাজেশনের হয়তো গাণিতিক প্রশ্ন দেওয়া হয় না, তখন তোমরা বুঝতে পারো না যে সাজেশন দেওয়া হয়েছে, হয়তো কোথাও পেয়েছো কিন্তু গাণিতিক প্রশ্ন নেই, কিন্তু গাণিতিক প্রশ্ন তো আসবে। আবার হয়তো গাণিতিক প্রশ্ন সাজেশন তোমরা পেয়েছো কোথাও, কিন্তু উত্তর করা নেই, তাহলে সেটা তোমরা মানে সাজেশন দেওয়া থাকলেও উত্তর যদি করতে না পারো তাহলে কোনো লাভ নেই। তার জন্য আমি সাজেশনে গাণিতিক প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। নেক্সট চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এটাও 10 নম্বর আছে। ফার্স্ট কোশ্চেন, অনুঘটক কাকে বলে, অনুঘটকের বৈশিষ্ট্য। দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রিপল স্টার দিয়ে দাও। ওকে, তাপমোচী তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন উদাহরণ দাও, স্টার মার্ক দেবে। মরচে, মরচের সংকেত, মরচে পড়ার শর্ত, স্টার মার্ক দিতে হবে। জারণ বিজারণ একসঙ্গে ঘটে, যে কোনো বিক্রিয়ার সাহায্যে বোঝাতে হবে। আর এই রকম প্রশ্ন যে 5-এর দাগে দিয়েছি, কোনটা জারক কোনটা বিজারক, দেখবে প্রশ্নবিচিত্রতা আমরা করে দিয়েছি। এবং আমাদের সাবজেক্টিভ ক্লাস, আমরা থিওরি ক্লাস প্রোভাইড করেছি, তার মধ্যে বেশিরভাগ চ্যাপ্টারের নোটস দেওয়া হয়েছে। দুটো চ্যাপ্টার লাস্টের দিকে 2.3 এবং 2.4, রাসায়নিক বিক্রিয়া আর তড়িতের রাসায়নিক প্রভাব, এই দুটো আমি বোর্ডে বুঝিয়ে দিয়েছি, খুব সহজ করে প্রত্যেকটা কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। জারণ বিজারণ এগুলো তোমরা যদি ক্লাসটা দেখে থাকো, যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা ইজিলি করতে পারবে। তাহলে এখানে এই যে জারক বিজারক শনাক্ত করতে বলেছে, জারণ বিজারক, সেগুলো তোমরা ক্লাস দেখে থাকলে অবশ্যই করতে পারবে, যারা দেখো না অবশ্যই দেখে নিও। নেক্সট প্রশ্নমান 2, জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে কি ঘটে। সংজ্ঞা, জারণ বিজারণ, জারক বিজারক দ্রব্য করবে। মরচে প্রতিরোধ কীভাবে করা যায়। ছবি তোলার সময় ডার্ক রুম থাকা দরকার কি। শিল্প অনুঘটকের ব্যবহার, স্টার মার্ক। উৎসেচক, স্টার মার্ক দেবে। আলুর মধ্যে কোন উৎসেচক থাকে তোমরা জানো, ক্যাটালেজ। বাড়িতে ধুনো দেওয়ার সময় বড় টুকরো চেয়ে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন। পরের প্রশ্ন, পোড়া চুন, এটা স্টার মার্ক দেবে। পোড়া চুনে জল দিয়ে কলিচুন তৈরির সময় প্রচুর স্টিম উৎপন্ন হয় কেন। এরপরে তাপমোচী বিক্রিয়ার একটা ব্যবহারিক প্রয়োগ, প্রস্রাবাগারে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন, অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন। নেক্সট, মরচে পড়ার সময় জারণ বিজারণ, মানে কোনটা জারণ ঘটে কোনটা বিজারণ ঘটে সেটা লিখবে। বা এরকমভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে লোহায় মরচে ধরা একটা অবাঞ্ছিত জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। এরপরে তুতে জলীয় দ্রবণে চকচকে লোহার পেরেক ডোবালে কি ঘটে, এক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়া উল্লেখ করো। নেক্সট আমরা চ্যাপ্টার নাম্বার, আমাদের এখানে পরের চ্যাপ্টার হচ্ছে 2.4 চ্যাপ্টার, যেটা তড়িতের রাসায়নিক প্রভাব। এখান থেকেও 10 নম্বর আসে। ফার্স্ট কোশ্চেন দারুণ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার মতো, অনেক স্কুলে দেখবে এই প্রশ্নটা কিন্তু আসবে। তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের উদ্দেশ্য। তড়িৎ বিশ্লেষণ কি, এর ব্যবহারিক প্রয়োগ। গ্যালভানাইজেশন কাকে বলে, ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য, এই দুটোর মধ্যে পার্থক্য লেখো। ওকে, তড়িৎ লেপনের উদ্দেশ্য আর এখানে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ, এই যে তিনটে প্রশ্ন, তিনটের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমরা পাবে। ওকে, নেক্সট প্রশ্ন 1-2 দেখো, তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে। গলিত এনএ সেলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়, ক্যাথোডে অ্যানোডে কি বিক্রিয়া ঘটে করবে। ক্যাথোড অ্যানোডের সংজ্ঞা, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয় বা কি বিক্রিয়া ঘটে, অবশ্যই করবে। ইলেকট্রিক মিস্ত্রিরা চালু লাইনে কাজ করার সময় বাঁশ বা কাঠের সিঁড়ি ব্যবহার করেন কেন। অনেক সময় প্রশ্ন আসে মানে এরকম ধরনের যে ভেজা হাতে ইলেকট্রিকের বোর্ডের সুইচ স্পর্শ করা উচিত নয় কেন, একই ধরনের কারণ। ওকে, লোহার উপর তামার প্রলেপ দেওয়ার সময় ক্যাথোড অ্যানোডে ঘটা বিক্রিয়াগুলো লেখো। এরপরে নেক্সট, এটা তামার প্রয়োগ হবে না, তামার প্রলেপ হবে, কেমন, তামার প্রলেপ। গলিত MgCl2 মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে কি ঘটে। পরের প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাবল স্টার দেবে। রূপোর গয়নার উপর সোনার যদি প্রলেপ দিই তাহলে ক্যাথোডে কি অ্যানোডে কি তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি নেওয়া হয়। আমরা ক্লাসে বলেছি যে যার ওপর প্রলেপ দেবে, যেটার ওপর দেবে সেটাকে ক্যাথোড। তাহলে রূপোর গয়নার উপর দেবো, তাই জন্য রূপোর গয়নাটাকে ক্যাথোডে রাখবো। কিসের প্রলেপ দেবো, সোনার, তাই জন্য সোনাটাকে অ্যানোডে রাখবো। আর সোনার একটা দ্রাব্য লবণ পটাশিয়াম অরোসায়ানাইড, সেটা তড়িৎ বিশ্লেষণ হিসাবে ব্যবহার করব। এরপর লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াতে ক্যাথোড অ্যানোডে কি ব্যবহার করবে। লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য, এটা ডাবল স্টার দেবে। নেক্সট আমাদের পরবর্তী চ্যাপ্টার প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। এই চ্যাপ্টারটার প্রথম দিকের পোর্শনটা, প্রাকৃতিক ঘটনার পোর্শনটা একটু টাফ, কিন্তু সেখানে কিছু প্রশ্ন আছে, খুব বেশি প্রশ্ন নেই, এগুলো তোমরা করবে, এখান থেকে কিন্তু কমন পাওয়া যায়।
কেমন 95% এখান থেকে এই প্রশ্ন করলে তোমরা কমন পাবে, 100%ও কমন পেতে পারো। এই চ্যাপ্টারের কথা বলছি আমি। কেমন অপশান তো পাবেই, অপশানের কথা ধরলে 100%ই কমন পাবে। ওকে, ফার্স্ট তড়িৎক্ষরণ কাকে বলে, মেঘ কীভাবে সৃষ্টি হয়। যেসব স্কুলে একটু টাফ কোশ্চেন করা হয় তারা অবশ্যই করে যাবে, এবং যে সমস্ত স্কুলে খুব বেশি টাফ প্রশ্ন করা হয় না তারা এই জায়গাটা ছেড়ে দিতে পারো। পরের প্রশ্ন, বজ্র নিরোধক কাকে বলে, ডাবল স্টার দেবে। এই প্রশ্নটা সাধারণত আসে, এবং এটা কিভাবে কাজ করে। পেন্টোগ্রাফ কি, বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন। এই দুটো প্রশ্ন ভালোভাবে করবে, তার পাশাপাশি এই প্রশ্নটা। ওকে, বজ্রপাতের সময় বাড়িতে আর বাড়ির বাইরে থাকা অবস্থায় কী কী সাবধানতা অবলম্বন করা উচিত বা কী কী সতর্কতা মেনে চলা উচিত। আর রোগ থেকে প্রশ্ন হচ্ছে সার্স রোগের সম্পূর্ণ নাম, এ রোগের উপসর্গ, প্লেগ রোগের জীবাণুর নাম, বাহকের নাম, টিকা আবিষ্কারক। এগুলো আলাদা করে স্টার মার্ক দিচ্ছে না, এগুলো ভালোভাবে পড়তে হবে। একটা রোগের নাম, তাদের জীবাণুর নাম, উপসর্গ আসবেই। তোমার স্কুলে হয়তো এবছর ম্যালেরিয়া এসছে, পরের বছর প্লেগ আসতে পারে, প্লেগ রোগের জীবাণুর নাম, বাহকের নাম। কোনো স্কুলে ম্যালেরিয়া আসতে পারে, কোনো স্কুলে কোভিড-19 আসতে পারে, সার্স আসতে পারে, মানে ঘুরিয়ে ফিরে কিন্তু প্রশ্ন আসে। ওকে, তাহলে ম্যালেরিয়া শব্দের অর্থ কি, এ রোগের জীবাণু বাহকের নাম, দারুণ ইম্পর্টেন্ট। জলবাহিত রোগ মানে কলেরার কথা বলা হচ্ছে, কলেরার এবং উপসর্গ কি কি লক্ষণ দেখা যায় এই রোগ হলে। ডেঙ্গি রোগের বাহকের নাম। ওকে, কালাজ্বরের জন্য দায়ী জীবাণুর নাম এবং বাহকের নাম। ডায়রিয়া শব্দের অর্থ কি, উপসর্গগুলো দেখবে। ওআরএস এর সম্পূর্ণ নাম, ওআরএস কি করে বানানো যায়। এইডস এর সম্পূর্ণ নাম, প্রশ্নচিত্র আমরা অনেকবার পেয়েছি, কেমন। এবং এই রোগের জন্য দায়ী ভাইরাসের সম্পূর্ণ নাম, মানে HIV ভাইরাসের পুরো নাম। যক্ষা কি ঘটিত রোগ, ব্যাকটেরিয়া, তোমরা জানো। এই রোগের চিকিৎসা পদ্ধতির নাম, মানে ডটস পদ্ধতি। ডায়রিয়া কীভাবে ছড়ায়, কলেরার জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম। তোমাদের একটা কথা বলি, আমাদের এই আরও একটা চ্যাপ্টার আছে তোমাদের শর্ট কোশ্চেনের, মানে অতি সংক্ষিপ্ত, শর্ট কোশ্চেন নয়, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন আমি ভেবেছিলাম আজকে সাজেশনের মধ্যে ইনক্লুড করব। ওকে, মানে 1 নম্বরে, যেমন ক্লাস 9-এর আমরা যখন সাজেশন প্রোভাইড করেছিলাম সেখানে কিন্তু 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো দিয়েছিলাম সাজেশনে উত্তর সহ। তোমরা যদি চাও যে তোমাদের ক্লাস 8-এর ক্ষেত্রেও এই 5টা চ্যাপ্টারের থেকে যে যে শর্ট কোশ্চেনগুলো তোমরা করে যাবে আনসার সহ সাজেশন দেওয়া হোক, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমরা অনেকে ক্লাস দেখছো কিন্তু ক্লাসগুলোতে লাইক দিচ্ছ না। এবার দেখো, আমি পিডিএফটা বানাচ্ছি, তোমাদের সাজেশানগুলো পিডিএফে লিখছি যাতে করে তোমাদের লেখা দেখতে, পড়তে, বুঝতে সুবিধা হয়। এবার এই তোমাদের জন্য কষ্টটা করছি, কিন্তু তোমরা যদি ক্লাসগুলোতে লাইক না দাও বা কমেন্ট করছো না, ঠিক আছে, কিন্তু ক্লাসগুলোতে যদি লাইক না দাও তাহলে কিন্তু আমরা সেরকমভাবে মোটিভেশন পাই না। যখন তোমরা অনেকে কমেন্টে জানাও যে স্যার আমার রেজাল্ট ভালো হয়েছিল, গতবার আমি অনেক কমন পেয়েছিলাম, বা স্যার শর্ট কোশ্চেনের মানে ভেরি শর্ট আনসার টাইপের, মানে 1 নম্বরের কোশ্চেনগুলো সাজেশান দিন, যদি তোমরা অনেকেই কমেন্ট সেকশনে জানাও, আমি চাইছি তোমরা সবাই যারা ক্লাসগুলো দেখছো ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে। বারবার বলছি অবশ্যই লাইক দেবে। তোমরা যদি সবাই লাইক দাও, অনেকেই যদি রিকোয়েস্ট করো, 1 নম্বরের প্রশ্নমান যদি তোমরা চাও, অনেকেই যদি চাও, তবে কিন্তু আমি 1 নম্বরের উত্তর সহ সাজেশান প্রোভাইড করব। ওকে, তাহলে তোমরা চাইলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, সবাই লাইকটা দেবে এবং কমেন্টে জানাবে যে হ্যাঁ 1 নম্বরের প্রশ্নগুলো চাই। ওকে, শেষ প্রশ্ন আমাদের মানুষের খাদ্য, খাদ্য উৎপাদন, এখানেও 10 নম্বর, এবং এখানে অনেক প্রশ্ন আছে। সোজা কথা একদম বলেই দিই, তোমাদের বলতেই হবে এটা, যে তুমি ভাববে যে এই চ্যাপ্টার থেকে দুটো বা 3টে প্রশ্ন করে যাবে, হবে না, আসতে পারে, নাও আসতে পারে। তোমার স্কুলে আসলো, পাশের স্কুলে আসলো, অন্য কোনো স্কুলে হয়তো সেই সাজেশান আসলো না, তখন হয়তো তুমি বলবে যে স্যার আমার স্কুলে কিন্তু আপনার সাজেশান আসেনি, বলতেই পারো। তার জন্য আমি এখানে আর কিছু প্রশ্ন দিলাম যাতে করে কোনোভাবে মিস না হয়। যেহেতু অন্য চ্যাপ্টার দেখো, তাপ চ্যাপ্টার থেকে অনেক কম প্রশ্ন দিয়েছি, কিন্তু এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন হয়। প্রত্যেক বছর নতুন নতুন প্রশ্ন তোমাদের স্যার বা ম্যাম যেনারা থাকেন তারা কিন্তু করতে পারেন। ওকে, দেখো চায়ের খাদ্যগুণ, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বরের জন্য 3টে-4টে করে পয়েন্ট তোমরা করবে, এবং এই চ্যাপ্টারের নোটস তোমরা পুরো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। কেমন, সাবজেক্টিভ ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক, মানে ক্লাস 8-এর পরিবেশের প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এটা স্টার মার্ক দেবে। ধান চাষের ধাপগুলোর নাম, পিসিকালচার, এটা করে নেব, পিসিকালচারটা স্টার মার্ক দেবে। জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো বা এদের মধ্যে পার্থক্য, জৈব সার অজৈব সারের মধ্যে পার্থক্য ভেবে রাখো। 100টা স্কুলের মধ্যে 95টা স্কুলে এই প্রশ্ন আসছে। এবার জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো, 100টা স্কুলের মধ্যে 95টা স্কুলেই এই প্রশ্নটা আসবে, দেখে নাও, তোমরা এটা মিলিয়ে নিতে পারো। নেক্সট, এটাও ডাবল স্টার দেবে। খারিফ ফসল, রবি ফসল কাকে বলে।
মৌমাছি জীবনচক্র দেখে নিও, ছবি দেওয়া হয়েছে টেক্সট বুকে। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, নাবি জাতের ধানের একটা করে বৈশিষ্ট্য আর একটা করে উদাহরণ। মধুর পুষ্টিগুণ দারুণ ইম্পর্টেন্ট। হ্যাচারি কি দারুণ ইম্পর্টেন্ট। কার্প কাকে বলে, ট্রিপল স্টার দিয়ে রাখো। ওকে, কার্প কাকে বলে, মেজর কার্প, মাইনর কার্প কাকে বলে, তাদের পার্থক্য দেখে নেবে। ডিপ লিটার পদ্ধতি, এটাও কিন্তু ডাবল স্টার দেবে। ওকে, এখান থেকে ভেতর থেকে প্রশ্ন আসতে পারে একটা, 1 নম্বর বা 2 নম্বর, সেটা হচ্ছে লিটার কি, সেটাও দেখিয়ে নিও। ডিপ লিটার করলে লিটারটা পারবে। শস্য আবর্তন কি, এপিআরই কি, ওকে, স্টার মার্ক দেবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন আমরা দেখব, বীজ বপন যন্ত্র ব্যবহারের দুটি সুবিধা। যারা প্রশ্নবিচিত্রার ক্লাসগুলো দেখেছো আমাদের যে চ্যানেলে যে প্লেলিস্টটা লিঙ্ক দিয়েছি, বা সাবজেক্টিভ ক্লাসগুলো দেখেছো, যে কোনো প্রশ্ন আসুক 100% তোমরা করতে পারবে। সাবজেক্টিভ ক্লাস আর প্রশ্নবিচিত্রার ক্লাস দেখে থাকলে সব প্রশ্ন আনসার তোমরা করতে পারবে। যে নোটসগুলো আমরা লিখিয়েছি, হয়তো 2টো চ্যাপ্টারের নোটস দেওয়া হয়নি, যেহেতু পেড ক্লাসে তারা রেগুলার পেমেন্ট করে, প্রত্যেকটা মাসে তাদের একটা ফি রয়েছে, তাদের জন্য আমরা নোটসগুলো পিডিএফ করে তাদেরকে পাঠাই। ইউটিউবে যারা পেড গ্রুপে নেই, তোমাদের কথা ভেবে আমরা 3টে চ্যাপ্টারের নোটস পাঠিয়েছি এবং দিয়েছি। কেমন, 3টে চ্যাপ্টার হয়তো ক্লাস বা নোটস তোমাদের দেওয়া হয়েছে, সবগুলো দেওয়া হয়নি। যেহেতু সবগুলো দিলে তাহলে পেড গ্রুপের কোনো ভ্যালু থাকছে না। ওকে, যেগুলো দেওয়া হয়েছে অবশ্যই দেখিয়ে নিও। নেক্সট এখানে বীজ বপন যন্ত্র ব্যবহারের দুটো সুবিধা, এনপিকে সার স্টার মার্ক দেবে। অনেক সময় চাষের জমি অনাবাদি ফেলে রাখা হয় কেন, জলসেচের একটি আধুনিক পদ্ধতি, তোমরা ফোয়ারা পদ্ধতি করতে পারো। ওকে, একটি আগাছা নাশক এবং আগাছার নাম, শস্যাগারে নাইট্রোজেন গ্যাস কেন চালানো করা হয়। গোল্ডেন রাইস দারুণ ইম্পর্টেন্ট, কোন ধান সরাসরি জমিতে বোনা হয়। ছায়াতরু স্টার মার্ক দেবে। বাণিজ্যিক চা কত প্রকার ও কী কী, স্টার মার্ক দেবে। পুরুষ, স্ত্রী এবং রানী মৌমাছির একটি করে কাজ, স্টার মার্ক দেবে। ময়লা জলে মাছ চাষের সুবিধা, সিটার নন সিটার মুরগি কাকে বলে, ব্রয়লার কি, এগুলো করবে। কেমন, সিটারটা স্টার মার্ক দেবে, সিটার নন সিটার। স্টকসিয়ন কাকে বলে দেখবে। জৈবিক পদ্ধতিতে কীভাবে পেস্টে দমন করা হয়। চা পাতা তোলার সময় কি কি সাবধানতা অবলম্বন করা হয় বা কোন কোন পাতা তোলা হয়। মিশ্র মৎস্য চাষ আর নিবিড় মিশ্র মৎস্য চাষ পদ্ধতি বলতে কি বোঝো, আর এর সাথে দেওয়া হয়েছে পলিকালচার। তাহলে তোমাদের সাজেশন পুরো কমপ্লিট হয়ে গেল। তোমাদের যেটা বললাম যে তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, সবার লাইক কিন্তু চাই। তাহলে আমি 1 নম্বরে যেগুলো প্রশ্ন রয়েছে, 1 নম্বরের প্রশ্নমান যেগুলো রয়েছে সেগুলো আনসার সহ সাজেশন প্রোভাইড করব। ক্লাসটা সম্পূর্ণ দেখবে, দেখার পর দ্রুত কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে স্যার 1 নম্বরের প্রশ্নগুলো চাই, এবং ক্লাসটা লাইক দেওয়ার পাশাপাশি অবশ্যই ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে। ভালো মতোভাবে প্রিপারেশান নাও এবং আশা করি তোমাদের সবার পরীক্ষা খুব 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 ভালো হবে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।